আসল রূপ। ললিতারে আমি কি দেখিলাম জানিস? দেখলাম তনুরুচি তরুণ তমাল। কি আমি বুঝতে পারছি না, একটু ভালো করে বোঝা। বলি শোন, তমাল গাছে চাঁদ ধরেছে, কমল গাছে চাঁদ ধরেছে, তমাল গাছে চাঁদ ধরেছে, কমল গাছে চাঁদ ধরেছে। আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ ধরেছে। আমি এখনই দেখে এলাম কমল গাছে চাঁদ ধরেছে। আমি এই এখনই দেখে এলাম কমল গাছে চাঁদ ধরেছে। যেটা বলবি সেটা ভালো করে বুঝে সুঝে বল। আরে চাঁদ কি গাছে ধরে নাকি? চাঁদ তো আকাশে ধরে। বলছে না রে সই, আমি দেখলাম তমাল গাছে চাঁদ ধরেছে। তমাল গাছ হচ্ছে কি আমার অঙ্গটা, গোবিন্দের প্রভুর অঙ্গটা, আর চাঁদটা হচ্ছে বদন। আবার যেমন তেমন চাঁদ নয়, যেন 24.5টা চাঁদ ধরেছে। বাবা, আকাশের চাঁদে একটা চাঁদে জগৎ আলো হয়, আর তুই কোথা থেকে 24.5 চাঁদের খবর বলছিস? তাই একটু বুঝিয়ে দে দেখি কি 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 দেখি। শোন ললিতে, তাহলে একটা একটা করে আমি তোকে 24.5 চাঁদ বুঝিয়ে দিই। কৃষ্ণ মুখ দ্বিজ রাজ রাজ, কৃষ্ণ মুখ দ্বিজ রাজ রাজ, আজ কৃষ্ণ মুখ আর কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে। কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে। কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসন। আর করি সঙ্গে চন্দ্রের মা, সঙ্গে চন্দ্রের সমা, আরে করি সঙ্গে চন্দ্রের সমা। কৃষ্ণ মুখ দ্বিজ রাজ রাজ। শরীরের রাজা হচ্ছে যেমন মন, তেমনি অঙ্গের বা দেহের রাজা হচ্ছে বদন। ওমা, আমরা যখন কাউকে চিনতে পারি বা চিনি, তার মুখটা দেখে চিনতে পারি যে অমুক মানুষটা ও, তাই তো ললিতারে? তাহলে কি দেখলাম? শোন, সর্বপ্রথমে দেখলাম তার একটা চাঁদ বদন, সমগ্র বদন। 24.5টা চাঁদের পরিচয় এটাই হচ্ছে। সর্বভাবে দেখলাম একটা চাঁদ বদন, সমগ্র বদন হচ্ছে একটা চাঁদ। আর আর চাঁদের খবর বল। 2 গণ্ড সুচিকণ, যিনি মনি সুদার পর। চিত্রিকণ তিনি মনি সুদার পর। আর 2 গণ্ড সুচিকণ, যিনি মনি সুদর। আর সেও 2 চন্দ্র হই আমি জানি গো। সেই দুই চন্দ্র আমি জানি গো। আর সেই 2 চন্দ্র আমি মানি গো। 2 গণ্ড সুচিকণ, 2টি গণ্ডদেশ মানে 2টি গাল। আমার গোবিন্দের 2টি চিকন চিকন গাল, দেখতে যেন অপূর্ব সুন্দর। ললিতারে, ওই 2টি গাল হচ্ছে গোবিন্দের 2টি চাঁদ। তাহলে একটা গোটা মুখ হলো একটা চাঁদ, এই একটা গাল 2টো চাঁদ, এই গাল হলো 3টে চাঁদ। আর কি ললাটে অষ্টমী ইন্দু, তাহাতে চন্দনের বিন্দু। ললাটে অষ্টমী ইন্দু, তাহাতে চন্দনের বিন্দু। আরে ললাটে অষ্টমী ইন্দু, হাতে চন্দনের বিন্দু। শোন, সেই আগে পূর্ণ চন্দ্র জানি গো। সেই একে পূর্ণ চন্দ্র জানি গো। আর সেই এক পূর্ণ চন্দ্র জানি গো। সেই একে পূর্ণ চন্দ্র জানি গো। ললাটে অষ্টমীর ইন্দু, ইন্দু মানে চাঁদ, অষ্টমীর ইন্দু মানে অষ্টমীর চাঁদ। হরিবল হরিবল। ওমা, পক্ষ 2টি, তাই তো? শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ। কতদিনের পক্ষ?
15 দিনে পক্ষ। আচ্ছা মা গো, অষ্টমীর দিনটা একটু ভালো করে লক্ষ্য করেছেন? অষ্টমীর চাঁদ কেমন হয়? প্রতিপদ, ভদ্রা, এভাবে গুনুন কেন? ভদ্রা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। পূর্ণিমা থেকে অমাবস্যা, অমাবস্যা থেকে পূর্ণিমা। তাহলে এই 8টা, এদিকে 7টা, এদিকে 7টা, 14টা, আর মাঝে একটা হচ্ছে, সেটা নিয়ে হলো 15টা। তাহলে মাঝে আছে 8খানা অষ্টমী। অষ্টমীর দিনে অর্ধ চাঁদ ওঠে। ললিতা রে, তাহলে 1টা, 2টো, 3টে, আর এই অর্ধ অষ্টমীর চাঁদ এটা হলো 3.5টে। আর তার হাতে চন্দনের বিন্দু। সকালবেলায় বলেছিলাম কষ্টলীলায়, গোবিন্দই আমার যখন গোচারণে গেলেন তখন মা অলকা তিলকা দিয়ে মাঝখানে একটা চন্দনের ফোঁটা দিয়েছিলেন, তাই না? সেই চন্দনের ফোঁটা হচ্ছে একটা পূর্ণ চাঁদ। তাহলে 1, 2, 3, অর্ধেক 3.5, আর একটা গোটা চন্দনের বিন্দু 4, 4.5 হলো। ললিতা বলছে রায়, এ হলো 4.5, তাহলে আরো 20টা চাঁদ থাকবে। হরিবল হরিবল। তাহলে সেই চাঁদগুলো কোথায় গেল? এবার বলি শোন, করণ খোঁচাঁদের ঠাট বংশী পরে করে না। করণ খোঁচাঁদের ঠাট বংশী পরে করে না। আরে করণ খোঁচাঁদের ঠাট বংশী পরে করে। আর মুরলী গান তারো গীত গো, মুরলীর গান তার গীত গো। আরে মুরলীর গান তার গীত গো। গোবিন্দ যখন বাঁশি বাজায় মা, তাহলে বাঁশি বাজায় যখন, তখন হাত দুটো নেয় না, হাত থাকে। তাহলে কর নখো চাঁদের ঠাট, দুটো হাতে বাবা 5টা করে 10টা আঙুল, আর 10টা আঙুলে 10টা নখ চন্দ্র। গোবিন্দের নখগুলো এত সুন্দর, মনে হয় চাঁদ উঠেছে। তাহলে 5টা করে 10টা চাঁদ, সে তারা কি করে? নাচে। কখন নাচে? যখন গোবিন্দ আমার বাঁশি বাজায়, তখন সেই বাঁশির ছিদ্রে ছিদ্রে ফুৎকার দিয়ে যখন সুর ফুটে ওঠে, তখন করণক চাঁদের ঠার বংশী পরে করে নাট। বংশীর উপর তারা নর্তন করে, নৃত্য করে। হরিবল। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, অর্ধেক 4.5টে, আর 10টা 14.5টা। বন্ধ করে দিলি? আরো 10টার খবর বল। আবার বলবো শোন, পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন। নখ চন্দ্রগণ তলে করে নর্তন। পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন। আহা, মুরলীর ওইছে নব নির্গ, মুরলীর হইছে নবনীর গো। মুরলীর হইছে নবগীত গো। দাঁড়া দাঁড়া দাঁড়া। যখন হাতের মধ্যে বাঁশি নিয়ে গোবিন্দ নাচানাচি করে নখচন্দ্রগুলো, তখন সেই সুরে আরো অনেকে নাচে। কারা নাচে বাবা? ওই পদ নখ চন্দ্রগণ। গোবিন্দের দুটি চরণে 5টা করে 10টা নখ আছে, ওই 10টা নখে 10টি চন্দ্র আছে। তাহলে এবার একটা একটা করে গুনুন। গোটা মুখ একটা চাঁদ, দুটি গাল 2টো চাঁদ। তাহলে 1টা, 2টো, 3টে, একটা চন্দনের বিন্দু একটা চাঁদ 4টে, অষ্টমীর বিন্দু, অষ্টমীর অর্ধ চাঁদ 4.5টে, হাতের 10টা 14.5টা, আর পায়ের চরণের 10টা 24.5টা চাঁদ হলো। আরে ও রাধে, ওই 24টা মোটামুটি বুঝতে পারলাম, কিন্তু ওই অর্ধচন্দ্রের খবরে বলো। চন্দ্রের খবর বলো। অর্ধচন্দ্রের খবর বলো। চন্দ্রের খবর বলো। বুঝতে কিছু পারিলাম না, অর্ধচন্দ্রের খবর বলো। কিছু পারিলাম বলি না। ওরে আমার বিনোদিনী, হৃদয় গৌর হরি বল হরি বল। আমার অবিনোদিনী জয় রাধে। পারিলাম না। অত চন্দ্রের খবর বলো। হরি বল হরি বল। বলছে অর্ধচন্দ্রের খবর কে পারে, কে বলে, কে বোঝে, কে জানে, কে শোনে? অর্ধচন্দ্রের খবর জানতে হলে
তোমাদের যেতে হবে কোথায় জানো? বলবো, কামে গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণের স্বরূপ, 24.5 অক্ষর তারে হয়, 24.5 অক্ষর হয়ে গোবিন্দের অঙ্গে করল উদয়, তাই তো হইল জগৎ কামময়। জগৎ কাম যারা গুরু চরণ আশ্রয় করেছেন তারা বুঝবেন এই চাঁদের খবর। কিভাবে? শোনভক্ত, যদি অর্ধচন্দ্রে খবর পেতে চাও তাহলে কামে বীজে গমন করো, কামে বীজে গমন করো, কামে বীজে গমন করো। আর অর্ধচন্দ্রের খবরই পাবে কামে বীজে গমন করো। যত চন্দ্রের খবর পাবে কামে বীজে গমন করো। তোমরা অর্ধচন্দ্রের খবর পাবে, কামে বীজে গমন করো। যতগুলো চাঁদ আছে গোবিন্দের অঙ্গে আছে বাবা, ললিতার কাছে রাধারানী বলছে। তা প্রমাণ দে, এটা তো বাহ্যিক প্রমাণ হলো, অভ্যন্তরীণ প্রমাণ কি? কাম বীজ কাম গায়ত্রী একটা মন্ত্র, যে মন্ত্র সদ গুরুদেব যখন আমাদের দীক্ষা দেন তখন কানের মধ্যে দেন, হরি বল। সেই কাম বীজ কাম গায়ত্রী যে মন্ত্র বাবা, সেই মন্ত্র হচ্ছে 24.5 অক্ষরে তৈরি। গায়ত্রী মন্ত্র যার যার মনে মনে থাকে, বলা প্রকাশ করা উচিত নয়। যারা আশ্রয় করেছেন তারা জানেন সেই 24.5 অক্ষর দিয়ে এই কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রটা তৈরি। আর প্রত্যেকটা মন্ত্রের প্রত্যেকটা অক্ষর আমার গোবিন্দের অঙ্গে বর্তমান। তার জন্য গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গের যে চাঁদ দর্শন করে জগৎ কামনা বাসনা পূরণার্থে নিত্য নূতন নৈমিত্তিক ভুল কাজ করে বসে। আর সেই ভুল কাজকে একটু একটু করে দমন করার জন্য প্রভু আমার মদনকে দমন করেছেন, তাই তো তিনি হন মদন মোহন। হরিবল। ললিতা বলছে রাই সবই তো বুঝতে পারছে, হ্যাঁ, তা ওই 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 যে একটু চাঁদের খবর বললি, এক ফালি চাঁদ, সে চাঁদের খবর বল। তা সেটা কোথায় আছে? সেটা কোথায় আছে মা? এটা শিব প্রাঙ্গণ, ওই দেখুন লেখা আছে শিবতলা প্রাঙ্গণ। ভোলেনাথকে দেখেছেন? খেপা ভোলেনাথ দেখেছেন? ভোলেনাথের শিরে থাকা জটা দেখেছেন তো? আর এই জটার কাছে চাঁদ আছে, নেই? জটার কাছে চাঁদ আছে কেন আছে? মাথায় আছে তো। পরম বৈষ্ণবের মস্তকে যদি চাঁদ থাকে তার কোনোদিনে ক্ষয় হয় না। হরিবল হরিবল। পরম বৈষ্ণব হলেন দেবাদিদেব ভোলেনাথ, তাই ভোলেনাথের কাছে যখন চাঁদ গেল তখন তার ক্ষয় রোগটা ভালো হয়ে গেল। চাঁদ অভিশাপ পেয়েছিল তার গুরুর কাছে, বৃহস্পতি গুরুর কাছে। তারা হলেন গুরুমা। চাঁদের 27টা কন্যা এই স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদের দৃষ্টি পড়ল গুরুমার কাছে, তারার প্রতি। তখন বৃহস্পতি গুরুদেব প্রধান্বিত হয়ে চাঁদকে অভিশাপ দিয়েছিলেন, তোমার ক্ষয় রোগ সৃষ্টি হোক। একটু একটু করে চাঁদ ক্ষয় হতে লাগলো। তখন চাঁদের স্ত্রীগণ বিধবা হবে এই কথা মনে করে ভয়ে প্রাণে মনে সবাই মিলে আলোচনা করে চাঁদকে ধরাধরি করে নিয়ে শিবের কাছে পৌঁছালো। গল্পটা সবাই জানি। আর শিব তখন কি করলো? সঙ্গে সঙ্গে জটার মধ্যে লুকিয়ে রাখলো। বললো যতটুকু চলে গেছে ততটুকু গেছে, আর যতটুকু আমার কাছে আছে আমার মস্তকে থাকলো, এটা আর ক্ষয় হবে না। হরিবল। যারা ঊর্ধ্বগামী, যে সমস্ত প্রাণ গোবিন্দ চরণ আশ্রয় করার উপভোক্তা উপযুক্তি যা বলবেন কেন, যিনি সদ্গুরু আশ্রয় করেছেন তারা জানেন আমার পরম বৈষ্ণবের মস্তকে যে চাঁদ আছে সেটা কিন্তু ক্ষয় হওয়ার নয়। সেই জন্য হচ্ছেন ঊর্ধ্বগামী পুরুষ প্রাণ গোবিন্দ। আর ভোলেনাথের মতো পরম বৈষ্ণব জগৎ মাঝারে আর কিছু নেই। কেন? কারণ তিনি নিগম এবং অগমের খবর জানেন। কোনটাতে ক্ষয় হয়, কোনটাতে ব্যয় হয়, কোনটা চির অক্ষয় চির অব্যয়, সেটা আমার ভোলেনাথ ছাড়া আর কেউ বোঝে না। হ্যাঁ রে ওরা সবই তো বুঝলাম,
হ্যাঁ রে, আর কিছু দেখেছিস? হ্যাঁ দেখেছি বই কি, আর বলবো? হ্যাঁ বল। চোরে চারুষি চোরে চারুষি চোরে চোরে চারু চোরে 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 চারু চোরে চোরে চারু চোরে চারু শিখণ্ড মন্দিত চোরে চারু শিখণ্ড মন্দিত মালয় মোহ করো মাল গো আমি দেখে যে এলাম রে, আমি দেখে গেলাম 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 রে। চূড়ে চারু শিখণ্ড মন্ডিত। হরিবল হরিবল। আমার গোবিন্দ চূড়া পড়ে আছে রে সই, সেই চূড়াটি আবার শিখণ্ড। আহা, আচ্ছা মা, গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গে সর্বকথা তো রাধারানী ললিতা বিশাখাকে বলছে, আর ললিতা বিশাখা একটা একটা করে শুনছে। আচ্ছা প্রথমে বল তো রাই, তুই সর্বদা বলিস তোর গোবিন্দ নাকি চূড়া পড়ে থাকে, আর সেই চূড়ার যে শিখি পুচ্ছ যেটা নবগুঞ্জা, সেগুলো কোথা থেকে এলো? তা বলছে হ্যাঁ এটাও বলার কথা। হরিবল হরিবল। নবগুঞ্জা শিখি পুচ্ছ এটা কিন্তু বলার বিষয় বাবা। একটা ছিল চাঁদ, একটা ছিল সূর্য, হ্যাঁ তা সেটার কথা পরে যাব। এখন বর্তমানে আমরা চূড়ার কথা বলি। চূড়াটা মস্তকে, হ্যালো, চূড়াটা মস্তকে রয়েছে, আর সেই ময়ূরের পুচ্ছ দ্বারা সুশোভিত হয়ে আছে। সেই ময়ূরের পুচ্ছটা আমার রাধারানীর কাছ থেকে গোবিন্দ পেয়েছে। কিভাবে পেল? ছবি দেখেছেন? নারায়ণের ছবি দেখেছেন? ক্যালেন্ডার দেখেছেন? ফটো, যে কোনো ফটোতে নারায়ণ কিসে বসে থাকে? পদ্ম ফুলে। পদ্ম ফুলের পাপড়ি হচ্ছে মা 33টা। সেই 33টা পদ্মের পাপড়ির মধ্যে, 33টা পাপড়ির মধ্যে সব থেকে যে সুন্দর পাপড়ি, সেই পাপড়িটার নাম হচ্ছে বিরজা। সেই বিরজা মনে মনে ভাবে যে সর্বদা লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করে, আমি কি প্রভুর চরণ সেবা করার সুযোগ পাবো না? তাই বিরজা করতে লাগলেন তপস্যা। 12 বছর তপস্যা করার পরে নারায়ণ বললেন, বলো তুমি কি চাও? বলল, প্রভু আমি যেন তোমার সেবা করার সুযোগ পাই। বলল, বেশ, তোমার বাসনা পূরণ হবে, গোলকমায়া বৃন্দাবনে আমি তোমার মনস্কামনা পূরণ করব। তাই গোবিন্দ আমার বিরাজার কুঞ্জে মনোবাসনা পূরণার্থে গমন করিলেন। বিরাজার কুঞ্জে গেছেন। বিরাজার কুঞ্জে যাওয়ার পরে রাধারানী আসছে না দেখে রাধারানী চললেন সপত্নী বিশাললে জর্জরিত হয়ে। দেখলেন কি দাঁড়ে আছে দাঁড় শ্রীরাম সখা দারোয়ান। মোটামুটি গল্পটা সবাই জানে। শ্রীরামকে অভিশাপ দেওয়া হয়েছিল, তুই দ্বৈতকুলে জন্মগ্রহণ করবি। শ্রীরাম অভিশাপ দিয়েছিলেন, হে রাধে, কৃষ্ণের জন্য তোমায় 100 বছর কাঁদতে হবে। সে কথাগুলো পরের কথা। এখন আমরা যেখানে যাব, এবার দ্বার ছেড়ে দিল শ্রীরাম। রাধারানী ভিতরে প্রবেশ করলেন। রাধারানী ভিতরে প্রবেশ করার পরে ধ্যান যোগে জানতে পারলেন যেখানে গোবিন্দ নেই, তবে গোবিন্দ আছে। কিভাবে আছে? বিরজা হয়ে গেছে নদী, আর গোবিন্দ হয়েছে সাপ। রাধারানীর কাছে ধরা পড়ে যাব বলে আমার গোবিন্দ বিরজাকে নদী করে দিয়েছে, আর নিজে একটা সাপ হয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে।
যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, রাধারানী তো চাতুরালি কম জানে না মাগো। রাধারানী তখন ময়ূরের রূপ ধারণ করলো। ময়ূরের রূপ ধারণ করে সাপ যত নদীর জলে ভেসে ভেসে যায়, আর ময়ূর তত নাচতে নাচতে তীরে হেঁটে হেঁটে যায়। এই মতো সময় গোবিন্দ দেখলো আর তো কিছু করার নাই, তাই হঠাৎ করে সুযোগ বুঝে ময়ূর তার চঞ্চপুর দ্বারা বাবা ওই সাপের মস্তকে ঠোকর দিয়ে তীরের মধ্যে তুলে নিল। কথাই বলে যে মস্তক থেকে এক ফোঁটা রক্ত সেই বিরজার তীরের মধ্যে পড়েছিল। কোন শাস্ত্র নাকি উল্লেখ করেছে মা, শোনা যায় নাকি সেই রক্তবিন্দু থেকে একটা জিনিস তৈরি হয়েছে, যার নাম হচ্ছে মসুর ডাল। মসুরির ডাল যেটা বলি আমরা। হ্যাঁ, তা সেই বিরজার উপর সাপ গোবিন্দ, গোবিন্দ সাপ রূপী গোবিন্দ ভাসছে। এবার তীরের মধ্যে তুলে নিয়ে আসা হলো। আবার বলে নাকি ময়ূর তুলে নিয়ে এসে 3 বার আছাড় দিল। হ্যাঁ, তীরের মধ্যে 3 বার আছাড় দিল, 3 জায়গায় গেল ভেঙে। সেই জন্য নাকি কৃষ্ণ আমার 3 জায়গায় ব্যাকা ভাঙা। হ্যাঁ, ভাঙা কেন সেটাও বলে দেব, পরের কথা যখন আসবো তখন জানা যাবে। তাহলে এখন আমার গোবিন্দ উঠেছে, নিজের মূর্তি ধারণ করেছে। রাধে তুমি শান্ত হও। রাধারানী বলল, এই তোমার ভালোবাসা? তুমি আমার কুঞ্জে যাবো বলে আসলে তুমি বিরাজার কুঞ্জে, তাহলে আমাকে তুমি কি ভালোবাসো না? বলে, শোনো, তুমি চিন্তা করো না, তোমায় আমি বড্ড ভালোবাসি। সবার উপর আমি, আমার উপর তুমি। কিভাবে প্রমাণ পাঠ করবো জানো? তুমি যে ময়ূর রূপ ধারণ করেছো, সেই ময়ূরের একটা পুচ্ছ তুমি আমায় দান করো। তোমার আমার মধ্যে যে প্রেম আছে, সেই প্রেমে কোনো কামনা বাসনা নাই। তাই নিষ্কাম প্রেমের অর্থটা বোঝাবার জন্য ময়ূরকে ধারণ করতে হয়। জয় রাধে। প্রত্যেকটা জীবের নারী পুরুষের মিলনের ফলে পুত্র সন্তান জন্ম নেয়, কন্যা সন্তান জন্ম নেয়। আমাদের প্রত্যেকটা নারী পুরুষের মিলন সহবাসের ফলে, কামনা বাসনার ফলে সন্তানের আবির্ভাব হয়। কিন্তু বাবা, একমাত্র ময়ূর আছে যাদের মধ্যে কোনো কামনা বাসনা নাই, নিষ্কাম প্রেম, তাদের মিলন হয় না। ময়ূরী শাবকটা ফেলে দেয় মাটিতে, ময়ূর শাবকটা মুখের মধ্যে গ্রহণ করে উদরে পরিপূর্ণ করে। ঠিক আছে, ময়ূর ফেলে দিল, ময়ূর ফেলে দেওয়ার পরে ময়ূর গ্রহণ করলো, ময়ূরী গ্রহণ করলো। তাতে কি হলো? ময়ূরীর গর্ভ থেকে আবার ছোট্ট ময়ূর সৃষ্টি হলো। তাই নিষ্কাম প্রেমের ভাব বোঝাবার জন্য, রাধে তুমি আমায় বড় ভালোবাসার পাত্রী, তোমায় ছাড়া আমি কিছু জানি না। তোমার একটা ময়ূর পুচ্ছ তুমি দান করো, আমি তোমার ওই সম্মান জানাবার জন্য, তোমাকে বোঝাবার জন্য ওই পুচ্ছটা এই নাও, আমি সর্বপ্রথমে মস্তকে ধারণ করলাম। নেতা বল, জয় রাধে। ললিতা বলছে, রাধে তুই আর কি দেখলি? আর কি দেখলাম জানিস? মালতী মধু করো মা, মালতী মধু করো মা, আর মালতী মধু করো মা, আরে মালতী মধু করো মা, আরে গো মালতী মধু করো মা। আর সেই ময়ূর পুচ্ছটা রয়েছে, শিখণ্ডের মধ্যে আবার একটা মালা জড়ানো আছে। মালাটা জড়ানো আছে। মাইকম্যান দাদা একবার আসুন দেখি, কোথাও লুজ আছে, লুজ। মালতী মধু করো মাল, মালা পড়ে আছে। সেই মালাটা আবার যেমন তেমন মালা নয়, মালতী মধুকরের মালা। বলছে, রাধে ভুল কথা তোর, বিশ্বাস হলো না। কেন হলো না? বলছে, ভালো করে বুঝে শুনে বল। মালতী ফুলের মালা হতে পারে, কিন্তু মধুকরের মালা কেন বলা হয়েছে? মধুকর কি গো ভক্তিমতী মায়েরা? মধুকর ভ্রমর, কালো কালো ভ্রমর, ফুলে মধু খাওয়ার জন্য
জন্য ভ্রমর বসে বটে। রাধে তুই বলছিস ফুলের মালা, তা মালতী ফুলের মালা বিশ্বাস করলাম, কিন্তু ভ্রমর দিয়ে তো মালা গাঁথা যাবে না, মধুকর ধরাও যাবে না, কামড় দিতে পারে, তাহলে কি করে মালা গাঁথা হলো? বলে শোন, এত তাড়াতাড়ি ধীরে ধীরে কথাটা বোঝ, তাড়াতাড়ি করলে হবে না। মালাটি হচ্ছে মালতী ফুলের মালা। তাহলে মধুকর কথাটা এলো কেন? একটা করে মালতী, একটা করে মধুকর, একটা করে মালতী, একটা করে মধুকর, তাতে মনে হচ্ছে যেন মধুকরের সঙ্গে মালতী ফুলের মালা গাঁথা হয়েছে। বলো না না, মালাটা হচ্ছে মালতী ফুলের মালা। একে তো মালতী ফুলের সুগন্ধ, তার উপর গোবিন্দের অঙ্গে অষ্টপদ্মের গন্ধ, দুই মাতোয়ারা হয়ে আরে ভ্রমরে গুন গুন গো ওহনে গুন ও করে করে গো মালতী ফুলে ভ্রমরে গনে গনে গো ও করে আরে গন্ধে মাত ওয়ারা হয়ে ভ্রমরে গনে গনে গো ও করে বন্দে মাতো ওয়ারা হয়ে ভ্রমরে গুনে গুনে গনে গন। ও গন্ধে মাত আরা হয়ে ভ্রমর গুন গুন ও গন্ধে মাত ইয়ারা হয়ে ভ্রমর গুন গুন গন। আর গন্ধে মাত আরা ভ্রমর গুন গুন গন। আর গন্ধে মাত আরা হয়ে ভ্রমরে গনে গনে দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে বুঝি। মানে মালাটা হচ্ছে মালতীর, আর মাঝখানে ভ্রমরগণ মধু খেতে যাচ্ছে, তাই তো? বলছে হ্যাঁ, বা বাবা, কথাটা শুনে বড় ভালো লাগলো। হ্যাঁ রে রায়, তুই আর কি দেখলি? আর কি দেখলাম জানিস? রহয়ত্রী ভঙ্গ ভো বন বন মহান হয়েছি ভঙ্গ ভোগ বন মন মোহন আরে রহয়ত্রী ভঙ্গ বন মন মোহন। আর রহয়ত্রী ভঙ্গ ভুবন বন মহন। জয় রাধে। একটা বিশেষ ঘোষণা আমার কমিটির তরফ থেকে, আপনাদের মধ্যে যদি কেউ সেবা করতে বাকি থাকেন তাড়াতাড়ি গিয়ে সেবা করে আসুন, তারপর আবার আসরে কীর্তন শুনতে বসুন। যদি কেউ এখনো অভুক্ত আছেন তাদের চরণে নিবেদন করি আপনারা প্রসাদ সেবা করে এসে তারপর কীর্তন শুনতে বসুন। জয় রাধে। রয়েছি ভঙ্গ ভোগ বন মন মোহন আরে মধুর মডলি করুগা আনি গো মধুর মুরলি করু গান গো মধুর মুরলি করুগা রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন। যতবার দেখি মা ততবার দেখি গোবিন্দ আমার এই দেখুন এইভাবে দাঁড়িয়ে আছে, তাই না? হাতে থাকে বাঁশি, আর সোজা কিন্তু দাঁড়াতে পারে না। কেন পারে না? বাঁকা হয়ে সামনে দাঁড়াইয়ে আছে। বাঁকা হয়েছেন দাঁড়াই আছে বাঁকা হয়ে সামনে দাঁড়াইয়ে আছে। বাঁকা হয়েছেন দাঁড়াই কেন পাঁচনিতে ঠেকা দিয়ে বাঁচা হয়ে সামনে দাঁড়াইয়ে আছে। যেন পাচনিতে ঠেকা দিয়ে বাঁকা হয়েছেন দাঁড়াই কেন আছে পাঁচনিতে ঠেকা দিয়ে বাঁকা হয়ে সব দাঁড়াইয়ে যেন আছে। পাচনিতে ঠেকা দিয়ে বাঁকা হয়েছেন দাঁড়াই আছে আচ্ছা ওরাই, তুই এখনই বললি তোর মতো গোবিন্দের রূপের কথা বলায় বলিহারি, হ্যাঁ? তোর মতো গোবিন্দ, তার মতো দেখতে নাকি আর কেউ নাই, সে নাকি দিব্য সৌন্দর্যবান পুরুষ। আচ্ছা ভক্তিমতী মাগো, একটু বিচার করে বলবেন, যদি কারো সর্বঙ্গে 3 জায়গায় ভাঙা হয় সে দেখতে সুন্দর কি করে হবে? একা ঘাড় বেঁকা, তারপর কোমর বেঁকা, তারপর আবার চরণ বেঁকা, সে দেখতে সুন্দর হবে না নায়ক হবে? যুক্তি সহ বুঝিয়ে দে, তবে তো জানবো হ্যাঁ তোর কথা ঠিক। ও তাহলে এইবার বলি শোন, একটা হচ্ছে ঘাড়ের মধ্যে বেঁকা, একটা হচ্ছে কোমরে বেঁকা, একটা হচ্ছে চরণে বেঁকা। কেন জানিস? 3 রকম বলা যায় বাবা,
যার যেমন ভাব তার তেমন লাভ। বলল ললিতা রে স্বর্গের দেবী দেবী গানে বলি গোবিন্দ দেখা দাও, দেখা দাও। ওই গোবিন্দ তাদের দেখা দেওয়ার জন্য স্বর্গের দিকে চেয়ে চেয়ে তার ঘাড় ব্যাকা হয়ে গেছে। বাহ, বলে যা বলে যা, তারপরে জবাব দেব। তা বলছে আর কি, মর্তে সবাই বলে গোবিন্দ দেখা দাও। মর্তবাসীকে কৃপা করতে গিয়ে গোবিন্দের কোমর মাঝখানে বেঁকে গেছে, এটাও বুঝলাম। তারপরে উত্তর দেব তোকে। আর চরণ ওই যে পাতালপুরীতে ওই নাগ নাগিনীরা দ্বৈত দানবরা ডাকছে গোবিন্দ দেখা দাও, তাই নিচের দিকে চাইতে চাইতে প্রভুর বেঁকে গেছে চরণ। এইবার বলি শোন, এটা মানলাম না, তুই যেটা বলবি বল, বলার মতো বল, বোঝার মতো বোঝা, তবে তো জানবো। হ্যাঁ রে ও ললিতে, এটা তুই মানতে পারলি না, তাহলে এইবার বলি শোন। কেন বেঁকেছে জানিস? ওই যে একটু আগেই বললাম 3 জায়গায় আছাড় মেরেছিল, সেই জন্য বেঁকেছে। বলছে এটাও বুঝলাম, আবার যুক্তি তোকে দিতে হবে, এতে আমি মানবো না, আরো লাগবে। তাহলে বলি শোন, কি জন্য বেঁকে গেছে জানিস? রসে বাঁকা হয়েছে, রসে বাঁকা হয়েছে, বলছি রসে বাঁকা হয়েছে, রসে বাঁকা হয়েছে। আগ দেখেছেন মা? দেখেছেন? একটু পাপ একটু গিট, একটু পাপ একটু গিট। যদি কোনো পাপে কোনো পর্বতে যদি একটু বেশি রস হয়ে যায়, তাহলে দেখবেন আগটা বেঁকে যায় বটে সখী রে। তাই পরাণ গোবিন্দ আমার রসিকেন্দ্র চূড়ামণি, তাই কি হয়েছে জানিস? রসে বাঁকা হয়েছে, রসে বাঁকা হয়েছে, তাই সখ্য বাৎসল্য মধুর রসে বাঁকা হয়েছে। মধুর রসে বাঁকা হয়েছে। এটা বুঝিয়ে দে, সখ্য বাৎসল্য মধুর এই 3টি রসে গোবিন্দ বেঁকে গেছে। তা কিভাবে বেঁকে গেল? তাহলে বলি শোন। বাৎসল্য প্রেমের মধ্যে আছে যশোমতী, মাতা টানে গৃহপানে আর সখা টানে বনপানে। মাতা টানে গৃহপানে, সখা টানে বনপানে। আরে মাতা টানে গৃহপানে, সখা টানে বন। ললিতা রে ওরে ললিতা, ললিতা বাবা বাবা, ওরে বিছা মাতা টানে গৃহপানে, সখা টানে বন পানে। মাতা আমার বোনের মাঝে যেতে দেবে না, ঘরে ছেলে ঘরে থাক। মামা টানছে গৃহপানে, ঘরের দিকে আই বাবা, তুই ভালো থাকবি। আর সখা দেখছে মনে মনে, সকালবেলা হলো একটু গোচারণে সখাকে নিয়ে যায়। সখ্য রসে নিমজ্জিত হয়ে সখা টানছে বোনের মাঝে, তাহলে মাতা টানছে গৃহপানে ঘরের পানে, আর সখা টানছে বনপানে। আর একজন আছে সেও টানে, কে গো? আমার রাই টানে নয়নে নয়নে গো, টানে নয়নে নয়নে গো। আমার লাই টানে নয়নে নয়নে গো। যশোমতী মা আমার কি করছে? টানছে ঘরের মধ্যে, ঘরের পানে। হ্যাঁ, তাতে কি হলো? চরণটা বেঁকা হয়ে গেল। আর সখাগণ বলছে ভাই তোকে দড়ি দিয়ে বাঁধবো, হ্যাঁ চল আমার কাছে, সঙ্গে যেতে হবে তোকে গোচারণে। তাই সে তখন কি করলো? আরো বেঁকে গেল। আর এদিকে রাধারানী আমার নয়নে নয়নে টানে মধুর রসে, আর নয়নে বেঁকা নয়নে দেখতে দেখতে ঘাটটা গেল বেঁকে। হ্যালো, তাহলে বেশি রস যদি হয়, হ্যালো দাদা লুজ হচ্ছে, একবার আসুন গো। তাহলে বেশি রস যদি হয় তাহলে কিন্তু বেঁকে যায়। আরে সজনী সবই তো বুঝলাম, তাহলে তুই যে বললি ওই যে মধুর মুরলী করু গান, সেটা একটু বুঝিয়ে দে। আমারই অনাদি রাধি গোবিন্দ
সুইচ নয় গন্ডগোল আছে। হ্যালো, মধুর মুরলী করু গান। আমার গোবিন্দ যখন বাঁশি বাজায়, সেই বাঁশিটা ধারণ করে যখন বাজাতে দেখতে কিন্তু একই রকম লাগে, কিন্তু বাবা গোবিন্দের বাঁশি হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে বৈষ্ণবী, এক হচ্ছে হৈবী, একটা হচ্ছে স্বর্ণময়ী, আর তার একটা হচ্ছে বেনু, একটা হচ্ছে মুরলী, আর একটা হচ্ছে বংশী। ভালো করে একটু শুনুন, তাহলে কোনটা কখন উৎপত্তি হলো আর কোনটা কত বড়, কোনটা কেমন রূপ। মুরলী হচ্ছে আটা মূলের, মুরলী হচ্ছে কি করে গাইবো, ডাকলাম তো মা দাদাকে, খেতে বসেছে বোধহয় খেতে বসেছে। মাইক ম্যান দাদা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, বুঝতে পারছি। বেনু, মুরলী আর বংশী কোনটা কেমন দেখতে দেখুন। আর হবে না, কথাটা বুঝতে পারবেন না কিছু।